আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। আর সেই প্রার্থী তালিকায় যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেই লড়বেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় হয় শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আর না হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের থেকে বেশি নিরাপদ অন্য কোনো আসনকে মনে করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে নন্দীগ্রামেও প্রার্থী হতে পারতেন, যেমনটা কিনা শুভেন্দু অধিকারী হয়েছেন। কিন্তু যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তায় হাঁটলেন না, কিংবা সেই সাহস তিনি পেলেন না যে সাহসটা শুভেন্দু অধিকারী দেখিয়েছেন। বরং তিনি নন্দীগ্রামের জন্য পবিত্র করকে টিকিট দিয়েছেন। তবে তৃণমূলের এদিনের যে টিকিটের তালিকা, সেই তালিকায় যেটা দেখা গেল যে পরিবারতন্ত্র কিন্তু বেশ ভালো মতোই জায়গা পেয়েছে। স্বামী স্ত্রী টিকিট পেয়েছে, বেচারাম মান্না তার স্ত্রীও টিকিট পেয়েছেন, সেই সঙ্গে ছেলে বাবা টিকিট পেয়েছে, ভাই ভাই টিকিট পেয়েছে, আবার মা ছেলেও টিকিট পেয়েছে। সব মিলিয়ে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর বেশি ভরসা রেখেছেন যারা কিনা তার ঘনিষ্ঠ, যারা কিনা তার কাছের লোক, যারা কিনা তার গুণগান করেন। আর সেই গুণগানের তালিকায় এতদিন কুণাল ঘোষ বাদ পড়ে যাচ্ছিলেন, তো সেই কুণাল ঘোষকেও শেষ পর্যন্ত বেলেঘাটা থেকে প্রার্থী করা হয়েছে। তবে তৃণমূলের এই তালিকা দেখে যাতে তৃণমূলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব না হয়, যাতে কোনো বিদ্রোহ না হয়, বিক্ষোভ না হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একটা ওষুধ দিয়ে দিয়েছেন। আর সেই ওষুধটা হচ্ছে যে যাদেরকে টিকিট তিনি দিতে পারলেন না তাদেরকে তিনি অন্য ব্যবস্থা করে দেবেন। মজার কথা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তৃণমূলের মধ্যে যুবাদের জায়গা করে দেওয়ার কথা বলেন, আর সেই যুবাদেরই এবারের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিয়েছেন। কিন্তু সেখানেও একটা খেলা হয়েছে। কিরকম খেলা হয়েছে? খেলা এটাই খেলা হয়েছে যে সেই সব যুবাদেরই টিকিট দেওয়া হয়েছে যাদের বাপেরা এরই মধ্যে তৃণমূলের এমএলএ কিংবা এমপি হয়েছেন। এই ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের সাংসদ পদে রয়েইছেন, কিন্তু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কেও এই বিধানসভা ভোটে উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আরেক তৃণমূল নেতা নির্মল ঘোষের ছোট ছেলেকে পানিহাটি থেকে তৃণমূল টিকিট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন। পরিবারতন্ত্রের আরেক উদাহরণ হলো রত্না চট্টোপাধ্যায়। রত্নাকে বেহালা পশ্চিম থেকে তো টিকিট দেওয়া হয়েইছে, সেই সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাসকেও মহেশতলায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে। তার মানে শোভন বৈশাখী জুটি যে আশায় দিন কয়েক আগে ফের তৃণমূলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়েছিলেন, সেই আশায় মমতা বন্দ্যোপাধ্যায় এবার জল ঢেলেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় শোভন বৈশাখীর আশায় জল ঢাললেও জ্যোতিপ্রিয় মল্লিকের আশায় জল ঢালেননি। জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া থেকে ফের টিকিট দেওয়া হয়েছে, সেই সঙ্গে ভাটাংশু মানে দেবাংশু ভট্টাচার্যকেও ফের এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা চান্স দিয়েছেন। দেবাংশু ভট্টাচার্যকেও এবার টিকিট দেওয়া হয়েছে। এর আগে তো তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে ঝাড় খেয়েছিলেন। এবার দেবাংশু ভট্টাচার্যকে চুচুড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। অর্থাৎ মোদ্দা কথায় তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে তৃণমূল একটা পারিবারিক পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার জায়গায় নিয়ে আসার জন্য খেলা খেলছেন, ঠিক তেমনই তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীদেরও ছেলে মেয়েদের এই রাজনীতিতে খেয়ে পড়ে থাকার ব্যবস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্রার্থী তালিকায় করে দিয়েছেন। আর সেটা তিনি এই কারণেই করেছেন যে ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার জায়গাটা নেবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা নেবে, তখন যাতে অন্তত তৃণমূলটা বেঁচে থাকে। যদি সত্যি 26-এর বিধানসভা ভোটে অঘটন ঘটে যায়, যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, তাহলে তৃণমূল তো পুরোপুরি ভেঙে পড়বে। তৃণমূলকে তো ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রের উপরে এই কারণেই জোরটা দিয়েছেন যাতে এই পরিবারগুলো নিয়েই তৃণমূল বেঁচে থাকতে পারে। তবে সবথেকে বড় যেটা খবর, যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টার্গেটটাই ছেটে দিয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার জনসভায় দাবি করছিলেন যে এবার তৃণমূল 250-র বেশি আসনে জিতে আসবে।
এটাই তো তৃণমূলের টার্গেট ধরা হয়েছিল, তৃণমূল টার্গেট করেছিল। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা প্রকাশ করলেন তখন যেটা বললেন সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছিলেন 250, এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 226টি আসনে তৃণমূল জিতবেই জিতবে, অর্থাৎ 226, 250 থেকে 24টি আসন কমে 226-এর টার্গেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার তালিকা প্রকাশ করলেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু বেশি বলে ফেলেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্কে কি কোথাও ভুল হয়ে গিয়েছিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই কদিনই বেশ বুঝতে পারলেন যে 24টা আসনে তৃণমূলের আর সাড়া পাওয়া যাচ্ছে না? কোনটা হতে পারে যে এই কদিনে যে ধরনের তিনি বারবার ধাক্কা খেয়েছেন তাতে তৃণমূলের এই 24টা জায়গা এখন থেকেই মনে হচ্ছে যে না, এইগুলো আর জেতা যাবে না, এইগুলোতে লড়াই করে বিজেপিকে হারানো যাবে না। সেই কারণেই হয়তো এই যে 226-এর নতুন টার্গেট, সেই টার্গেটটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন কিংবা ঠিক করে রেখেছেন। কিন্তু তারপরেও যেটা প্রশ্ন উঠছে যে এই 226টা আসনেও কি তৃণমূল জিতবে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে তার সাজানো বাগানে জ্ঞানেশ কুমার এরই মধ্যে বুলডোজার চালিয়ে দিয়েছেন। বুলডোজার কিন্তু এখনো চলছে, আর তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো ঘুঁটি যে একেবারে ঘেটে ঘ হয়ে গেছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মরাকান্না থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, কি বলবেন, সেটাও কোথাও যেন ঘেটে যাচ্ছে। একবার তিনি তার বক্তব্যে শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন, আবার পরক্ষণেই কিন্তু সেই বক্তব্যেই একেবারে দাঙ্গার কথাও তুলে ফেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন যে এই যে ইলেকশন কমিশন আধিকারিকদের রদবদল করছে, ফেরবদল করছে, তার পেছনে নাকি দাঙ্গার প্ল্যান আছে, দাঙ্গা করার একটা পরিকল্পনা আছে। এইরকম একটা দাবি কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে এবার নাকি টাকা ঢুকিয়ে ভোটের খেলা হবে, বিজেপি এইসব আধিকারিকদের দিয়ে নাকি ক্যাশের খেলা খেলাবে, ক্যাশের খেলা খেলিয়ে ভোট করাবে। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও এবারে ভোটে হেরে যাওয়ার সংকেতটা বুঝতে পারছেন? তিনি কি ইঙ্গিতটা বুঝতে পারছেন? আর ইঙ্গিতটা বুঝতে পারছেন বলেই কি তিনি এখন থেকেই মরা কান্না হা হুতাশ শুরু করে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এ নিয়ে কোনো আপত্তি থাকে, এ নিয়ে যদি সেরকম কোনো সন্দেহ থাকে, তাহলে তো তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারেন। এখন তিনি সুপ্রিম কোর্টে মামলা করছেন না কেন? এখন সুপ্রিম কোর্টে মামলা করলে নিজের পকেট থেকে পয়সা যাবে, সেই কারণে তিনি আটকে যাচ্ছেন, নাকি তিনি ভালো মতোই জানেন যে যে দাবিগুলো, যে উল্টাপাল্টা কথাগুলো তিনি বলছেন, সেই কথাগুলোর কোনো বাস্তবিকতা নেই, কোনো সত্যতা নেই, সেই কারণেই তিনি শুধু হাউমাউ চাউ করছেন। আর ঠিক এখানেই যেটা প্রশ্ন উঠছে যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দাঙ্গার প্রসঙ্গ আসছে কেন? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই দাঙ্গার কথা বলেন, দাঙ্গার একটা আতঙ্ক মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এবার তার দাবিটা একটু অন্যরকম ভাবে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ঠিকই, কিন্তু এবার থেকে যা ঘটবে তার দায় বিজেপিকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে। কেননা তিনি যেভাবে ঘুঁটি সাজিয়েছিলেন, মানে যেভাবে যে দায়িত্বে অফিসারদের রেখেছিলেন, সেই অফিসাররা তো আর সেই দায়িত্বে নেই, তাদের সবাইকে ফের বদল করে দেওয়া হয়েছে, এদিক ওদিক করে দেওয়া হয়েছে, এক একজনকে তো রাজ্যের বাইরেও পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই মুহূর্তে যদি রাজ্যে কিছু হয় সেটা সামলাবে কে? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে চাইছেন যে তার সাজানো ঘুঁটি যেহেতু ইলেকশন কমিশন ঘেটে দিয়েছে, সুতরাং তিনি এখন থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, তিনি আর মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকছেন না। এরপরে যদি কোথাও কিছু হয় ইলেকশন কমিশন জবাব দেবে, বিজেপি জবাব দেবে। তাহলে কি তিনি বিজেপির হাতে এখন থেকেই দায়িত্ব ছেড়ে দিলেন, ছেড়ে দিতে চাইছেন কিংবা ছেড়ে দিচ্ছেন? এরকমই কিন্তু প্রশ্ন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের পরে উঠতে শুরু করেছে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে খোদ তৃণমূল নেত্রী কি বলেছেন বন্ধুরা দেখুন। ব্রিলিয়ান্ট খেলা খেলছেন, নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন।
দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন। আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন। এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন তাদের খাওয়াবে কে? লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে কেউ কেউ। সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে? তাই চুনচুনকে লিয়া, আমি প্রাইম মিনিস্টারের কথার উত্তরে বলছি, টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে। নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, বাংলার মাছ মাংস খাওয়া, বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানি বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন, আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে বাস করি। তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। 60% বাংলার মানুষকে কেটেছেন, আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের, তাতেও আমাদের কিছু যায় আসে না। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। এবং আমি জানি গণ আন্দোলন কী করতে হয়, করব। আর মেঘের এরা আড়াল থেকে যিনি খেলছেন তাকে বলবো দরকার হলে আপনি বিজেপির প্রার্থী হন না। প্ল্যান করে করেছে যাতে জেল থেকে অপারেট করতে পারে, একজনকে বসিয়েছেন গুন্ডাদের দিয়ে। দেখুন যদি পোস্টিংগুলো দেখবেন, যেখানে এসে নানা রকম কীর্তিকলাপ করেন সেই সব জায়গা থেকে সব সরিয়েছে। বর্ডার থেকে আপনারা যদি বাইরের লোক ঢোকান আর বাংলায় এসে অসম্মান করেন কাউকে, দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। বিজেপি পার্টি অফিস থেকে বসে লিস্ট হচ্ছে, আর সেই লিস্ট আপনারা করছেন। এত নির্লজ্জ, এত অসহিষ্ণুতা, এত বিভেদকামী শক্তি আমি দেখিনি কখনো।